আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে খুব গভীর একটা উপলব্ধি হলো বা ধরুন খুব গুরুত্বপূর্ণ কোনো অভিজ্ঞতা, তার ঠিক পরে জীবনটা কেমন যেন মানে থমকে গেল, একদম খালি খালি লাগছে, হ্যাঁ, একদম। যেন এতদিন ধরে যা চিনতাম জানতাম নিজের সত্তাটা পর্যন্ত কেমন অচেনা, অর্থহীন। এই অনুভূতিটা কিন্তু মানে অপ্রত্যাশিত হলেও অনেকের কাছেই বেশ পরিচিত। ঠিক। বিশেষ করে যখন কেউ একটা গভীর আত্মজিজ্ঞাসার মধ্যে দিয়ে যান, যাকে অনেকে বলেন আধ্যাত্মিক জাগরণ। ওই রকম কোনো অভিজ্ঞতার পর এই ধরনের জটিল আর বেশ চ্যালেঞ্জিং একটা পর্যায়ে আসতেই পারে। হুম। আজকের আলোচনাতে আমরা ঠিক এই বিষয়টার গভীরে যাব। আমাদের হাতে যে সূত্রগুলো আছে তার মধ্যে তো দেখছি কিছু মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আছে, যেমন ধরুন কার্ল ইয়ংয়ের কাজ, হ্যাঁ, তেমনি লিজা মিলারের মতো গবেষকের ব্যক্তিগত অভিজ্ঞতা, তার পর্যবেক্ষণ, কিছু অনলাইন ফোরামের কথাবার্তা। হ্যাঁ, রেডিট বা ওই ধরনের জায়গাগুলোর আলোচনা। ঠিক। কুণ্ডলিনী জাগরণ নিয়ে কিছু লেখা, জেন দর্শনের ভাবনা, জন ওয়েলউড বা জ্যাসমিন রাসেলের মতো থেরাপিস্টদের পরামর্শও আছে। আর এর সাথে আপনার নিজেরও কিছু গভীর পর্যবেক্ষণ, কিছু প্রশ্ন যা আপনি শেয়ার করেছেন, সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হুম। এই সব কিছু মিলিয়েই আমরা এই অভিজ্ঞতার নানা দিক বোঝার চেষ্টা করব। বিশেষ করে ওই কঠিন পর্যায়গুলো, যেমন গভীর হতাশা বা ওই শূন্যতাবোধ, কিংবা সব কিছুতে অনুপ্রেরণার অভাব, এগুলো নিয়ে। একদম। আমাদের উদ্দেশ্য হলো এই অনুভূতিগুলোকে শুধু একটা সমস্যা হিসেবে না দেখে এর পিছনে প্রক্রিয়াটা বোঝা, মানে কিভাবে এগুলোকে আত্মস্থ করা যায়, আচ্ছা। তার পথগুলো খোঁজা, আর দেখা যে এগুলো হয়তো শুধু সংকট নয়, বরং আরও গভীর কোনো উপলব্ধির দিকে যাওয়ার একটা একটা দরজা হতে পারে। একটা প্রবেশদ্বার। ঠিক। এই সূত্রগুলো থেকে মূল কথাগুলো এক জায়গায় আনাই আমাদের আজকের এই অন্বেষণ আর কি। বেশ, তাহলে শুরু করা যাক এই অভিজ্ঞতার একটা, কি বলবো, আপাতবিরোধী দিক দিয়ে। একদিকে মনে হয় যে এই গভীর উপলব্ধি মানেই তো বিশাল আনন্দ, মুক্তি। হ্যাঁ, এটাই তো সাধারণ ধারণা। কিন্তু সূত্রগুলো, বিশেষ করে রেডিট বা কুণ্ডলিনী সংক্রান্ত ব্লগের আলোচনাগুলো, সেগুলো তো বলছে বাস্তব অভিজ্ঞতা সবসময় এতটা মধুর হয় না। না, একদমই না। রেডিটের একজন ব্যবহারকারী তো বেশ হতাশ হয়েই লিখেছেন যে কেউ জাগরণের অন্ধকার দিকটা নিয়ে কথা বলে না কেন, এটা আমার অসহ্য লাগে। আপনার পাঠানো নোটের মধ্যেও তো একটা লাইন ছিল, তাই না? কঠিনতা মৃত্যুর দিকে নিয়ে যায়, আর নমনীয়তা হলো জীবন। মানে পথটা যে কঠিন হতে পারে সেই ইঙ্গিতটা। এটা সত্যি একটা প্যারাডক্স। মানে প্রত্যাশা থাকে একরকম আর বাস্তব হয় অন্যরকম। এই কঠিন পর্যায়টাকে অনেকেই চেনেন আত্মার অন্ধকার রাত বা ডার্ক নাইট অব দ্য সোল নামে। হ্যাঁ, শুনেছি কথাটা। রেডিট বা কুণ্ডলিনী ব্লগে এই শব্দবন্ধটা ব্যবহার করা হয়েছে। আর মনোবিজ্ঞানী কার্ল ইয়ং তিনি এই ধরনের অবস্থাকে তার তত্ত্বের ভাষায় বলেছেন নিগ্রেডো দশা। নিগ্রেডো, সেটা কি রকম? নিগ্রেটো মানে হল কোনো গভীর রূপান্তরের একদম শুরুর দিকের একটা অন্ধকার, বিশৃঙ্খল, প্রায় পচন ধরার মতো পর্যায় আর কি। কিন্তু এটা আসলে নতুন কিছুর জন্মের জন্য জরুরি। ও আচ্ছা। আপনার নোটের ওই কথাটা কঠিনতার মধ্যে দিয়ে যাওয়া এই নিগ্রেটো দশার সঙ্গেই যেন মিলে যায়। এটা আসলে প্রক্রিয়ারই একটা অংশ, যদিও এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। এখানে লিসা মিলারের টেডেক্স টকের গল্পটা খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। উনি বলছিলেন না, সন্তান ধারণে বারবার ব্যর্থ হওয়ার পর তার যে গভীর হতাশার দুঃখ এসেছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাকে তিনি শুধু একটা অসুস্থতা হিসেবে দেখেননি। না। বরং উনি উপলব্ধি করেছিলেন এটা তার আধ্যাত্মিক যাত্রার, তার নিজের ভাষায় হয়ে ওঠার একটা শুরু ছিল। একদম। তিনি একটা হাঁসের বাচ্চার সাথে তার সংযোগের গল্প বলেন, যেটা সেই কঠিন সময়ে একটা অপ্রত্যাশিত পথপ্রদর্শক বা ট্রেইল এঞ্জেলের মতো কাজ করেছিল। হ্যাঁ, ওই গল্পটা খুব সুন্দর। এটা যেন বলছে চরম হতাশার মধ্যেও কোথাও একটা সংযোগ বা অর্থের সন্ধান পাওয়া সম্ভব। ঠিক। উনি বলছেন এটা একটা দরজা হতে পারে। হুম। অন্য সূত্রগুলোও কিন্তু একই কথা বলছে। রেডিট বা কুণ্ডলিনী সংক্রান্ত লেখাগুলোতে এটাকে দেখা হচ্ছে একটা শুদ্ধিকরণ প্রক্রিয়া হিসেবে। শুদ্ধিকরণ। হ্যাঁ, ইয়ুং বা জেন দর্শনের ব্যাখ্যাতেও একই সুর। পুরনো আমিটা, পুরনো অহং বা পরিচিতিটা মিলিয়ে যাচ্ছে, যা নতুন কিছুর জন্মের জন্য অপরিহার্য। আপনার নোটের ভাষায় যাকে বলা যায় পুরনো ভার বা গল্পের বোঝা ঝেড়ে ফেলা। এই ঝেড়ে ফেলার প্রক্রিয়াটাই তাহলে যন্ত্রণাদায়ক। হ্যাঁ, সেটাই তো। ওইটাই কঠিন লাগে। তাহলে
এই যে একটা শূন্যতাবোধ বা খালি লাগার অনুভূতি, যা নিয়ে রেডেট, ইয়ুং, মারিয়া আরবিং বা ওই ভয়েড সাইকোলজি নিয়ে লেখাগুলোতে কথা হচ্ছে, এই অনুভূতিটা আসলে কি? কেন পুরনো সব লক্ষ্য, সব অনুপ্রেরণা উধাও হয়ে যায়? আপনার নোটেও তো এই প্রশ্নটা সরাসরি ছিল। কেন আমি এখনো খালি অনুভব করি, নিজেকে এত অসহায় দেখে? এটা বোঝার জন্য ইয়ুংয়ের ধারণাটা দেখতে পারি। তিনি বলছেন, এই ধরনের গভীর আত্মজিজ্ঞাসার প্রাথমিক পর্যায়ে আমাদের এতদিনকার যে ব্যক্তিত্বচালিত বা অহংচালিত প্রেরণাগুলো ছিল, হ্যাঁ, সেগুলো ভেঙে পড়ে। কারণ এই প্রেরণাগুলো প্রায়শই বাইরের চাপ, সামাজিক প্রত্যাশা বা হয়তো ভয়ের উপর ভিত্তি করে তৈরি হয়। আচ্ছা। যখন ভেতরের সত্যের দিকে চোখ যায়, তখন ওই কৃত্রিম প্রেরণাগুলো অর্থহীন মনে হতে শুরু করে। এরপরেই ধীরে ধীরে আত্মাচালিত বা গভীরতর সত্তা থেকে আসা প্রেরণা জন্মায়, যার প্রকৃতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। হুম। জেন দর্শনও কি একই রকম কিছু বলে? হ্যাঁ, অনেকটা তাই। তাদের মতে আমাদের প্রচলিত প্রেরণাগুলো ভবিষ্যতের কোনো কিছু হয়ে ওঠার একটা ভ্রম বা মায়ার উপর নির্ভরশীল। কিন্তু গভীর উপলব্ধি আমাদের এই বর্তমান মুহূর্তে থাকার সত্যটাকে চিনিয়ে দেয়। মানে বিকামিং নয়। একদম। ফলে পুরনো লক্ষ্যগুলো, ওই হয়ে ওঠার দৌড়টা তখন অপ্রয়োজনীয় মনে হতে পারে। তাই অনুপ্রেরণার অভাব বোধ হয়। এই প্রসঙ্গে কুণ্ডলিনী ব্লগে যে মোহভঙ্গের বিষয়টা বলা হয়েছে, ওটা বেশ জোরালো মনে হলো। পুরনো বিশ্বাস, নিজের এত দিনের পরিচিতি, পৃথিবীকে দেখার চেনা চশমাটা সব যেন এক ঝটকায় ভেঙে চুরমার। হ্যাঁ, ঠিক তাই। যেমনটা আপনার নোট বলেছে, পুরনো লেবেল আর গল্পের বোঝা ঝেড়ে ফেলার কথা। এই ভাঙনটা সত্যিই একটা মৃত্যুর অভিজ্ঞতার মতো লাগতে পারে। আর তার থেকে আসে গভীর দুঃখ, বিভ্রান্তি, লক্ষ্যহীনতা। কোথায় যাব, কি করব, এই প্রশ্নগুলো তখন খুব বড় হয়ে দেখা দেয়। আচ্ছা, মনস্তত্ত্বের দিক থেকে কি এই শূন্যতাকে অন্যভাবেও দেখা যায়? মানে এটা কি শুধুই নেতিবাচক? না, সব সময় নয়। কিছু মনস্তাত্ত্বিক ধারা, যাকে আমরা সরলভাবে ভয়েড সাইকোলজি বলতে পারি, তারা এই শূন্যতাকে শুধু হতাশা বা উদ্বেগের লক্ষণ হিসেবে দেখে না। ও, তারা মনে করে এটা মনস্তাত্ত্বিক বৃদ্ধির জন্য একটা প্রয়োজনীয় স্পেস বা ক্ষেত্র হতে পারে। যেখানে পুরনো কাঠামো ভেঙে গেছে, সেখানেই তো নতুন কিছু গড়ার সুযোগ তৈরি হয়। আচ্ছা। একটা ফাঁকা জায়গার মতো। হ্যাঁ, অনেকটা তাই। এটা আত্মদর্শনের একটা শক্তিশালী অনুঘটক হতে পারে। আপনার নোটের ওই প্রশ্নটা মনে আছে? আমি কে? প্রশ্নে ভরা এই আমিটা কি? মন নিজেকেই প্রশ্ন করছে। হ্যাঁ। এটা ঠিক সেই গভীর আত্মজিজ্ঞাসারই প্রতিফলন, যা এই শূন্যতার মুখোমুখি দাঁড়িয়ে আরও তীব্র হয়। কিন্তু এই অবস্থায় আটকে পড়ার একটা বিপদও তো থাকে, তাই না? জ্যাসমিন রাসেল যেমন তার লেখায় বলেছেন, এই পর্যায়ে মানুষ নিজেকে প্রায় পাগল ভাবতে শুরু করে। হ্যাঁ, এটা একটা বড় ঝুঁকি। রেডিটের আলোচনাগুলোতেও দেখেছি মানুষ দিশেহারা, বিচ্ছিন্ন হয়ে পড়ার অনুভূতির কথা বলছে। আপনার নোটেও তো একাকিত্বের প্রসঙ্গটা ছিল। সীমানা শুধু শারীরিক নয়, মানসিকও। তাই আমরা একাকী বোধ করি। ঠিক। যখন নিজের ভেতরের পরিচিত সীমানাগুলোই টলে যায়, তখন বাইরের জগতের সাথেও একটা গভীর বিচ্ছিন্নতা অনুভব করা খুব স্বাভাবিক। হুম। হ্যাঁ, এই বিচ্ছিন্নতা আর অর্থহীনতার বোধটা খুব তীব্র হতে পারে। এতদিন যা কিছু আঁকড়ে ধরে একটা পরিচিতি তৈরি হয়েছিল, তা যখন ভিত্তিহীন মনে হয়, তখন এক গভীর শূন্যতা গ্রাস করতে পারে। আর পুরনো চালিকা শক্তিগুলো কাজ করে না বলে নতুন করে অনুপ্রেরণা খুঁজে পাওয়াটাও কঠিন হয়ে দাঁড়ায়। মনে হতে পারে যে জীবনটা যেন সম্পূর্ণ থেমে গেছে। তাহলে এই অবস্থা থেকে বেরোনোর বা এর সাথে মানিয়ে নেওয়ার পথ কি? সূত্রগুলো কিছু দিশা তো নিশ্চয়ই দেয়। যেমন জন ওয়েলউড একটা খুব জরুরি বিষয়ে সতর্ক করেছেন, যাকে তিনি বলছেন স্পিরিচুয়াল বাইপাসিং। ব্যাপারটা একটু খুলে বলবেন? অবশ্যই। স্পিরিচুয়াল বাইপাসিং মানে হলো আধ্যাত্মিক ধারণা বা অভিজ্ঞতাকে একটা ঢাল হিসেবে ব্যবহার করা, নিজের মানসিক, ভাবনাত্মক বা জাগতিক সমস্যাগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য। ও আচ্ছা। যেমন ধরুন, কেউ হয়তো সম্পর্কের টানাপোড়েন বা নিজের ভেতরের রাগ, দুঃখ এগুলো নিয়ে কাজ না করে সেগুলোকে আধ্যাত্মিকতার মোড়কে ঢেকে রাখছে। বলছে, এগুলো সব মায়া বা আমি এর ঊর্ধ্বে উঠে গেছি। বুঝতে পারছি। ওয়েলউড বলছেন, এটা এক ধরনের পলায়ন পরমনোবৃত্তি।
তার মতে আমাদের ভেতরের বুদ্ধ সত্তা মানে প্রজ্ঞা বা আধ্যাত্মিক দিক এবং মানুষ সত্তা মানে আমাদের আবেগ, দুর্বলতা, জাগতিক চাহিদা দুটোকেই জীবনে সমানভাবে জায়গা দিতে হবে। দুটোকেই স্বীকার করতে হবে। হ্যাঁ, শুধু আধ্যাত্মিকতার দোহাই দিয়ে মানবিক দিকগুলোকে অস্বীকার করাটা আসলে অসম্পূর্ণ থাকা, নিজেকেই ফাঁকি দেওয়া আর কি। এটা খুব জরুরি একটা কথা, কারণ এই সময়টায় মানুষ এমনিতেই খুব দুর্বল থাকে, তখন এই ধরনের এড়িয়ে যাওয়ার প্রবণতা আসাটা খুব সহজ। একদম। অন্যদিকে জেসমিন রাসেল তার লেখায় কিছু খুব বাস্তবসম্মত কৌশলের কথা বলেছেন, যা এই কঠিন সময়ে সাহায্য করতে পারে। যেমন গ্রাউন্ডিং বা মাটির সাথে সংযোগ স্থাপনের কথা বলছেন তিনি। হ্যাঁ, গ্রাউন্ডিং মানে হলো শরীরীভাবে বর্তমান মুহূর্তে স্থিত হওয়া। যখন মন খুব বেশি অস্থির বা বিচ্ছিন্ন লাগে তখন এটা খুব সাহায্য করে। কিভাবে করা যেতে পারে এটা? রাসেল কয়েকটা উপায়ের কথা বলেছেন, যেমন ধরুন গাছপালা বা প্রকৃতির সংস্পর্শে আসা, হার্বালিজম বা ভেষজ নিয়ে কাজ করা, স্নান করা বা সাধারণ শারীরিক নড়াচড়া, হাঁটা চলা। মূল উদ্দেশ্য হল মনকে ভাবনাচিন্তার জগৎ থেকে নামিয়ে এনে শরীরী অনুভূতির সাথে যুক্ত করা। এই গ্রাউন্ডিং বিষয়টা ঠিক কিভাবে সাহায্য করে যখন সবকিছু এত অর্থহীন বা বিচ্ছিন্ন মনে হয়? মানে মনস্তাত্ত্বিকভাবে এর কাজটা কি? দেখুন, যখন আমরা খুব বেশি মানসিক বা আধ্যাত্মিক জগতের ভাবনায় ডুবে থাকি, বিশেষ করে এই ধরনের চ্যালেঞ্জিং সময়, তখন বাস্তব জগৎ থেকে সংযোগটা হারিয়ে যেতে পারে। গ্রাউন্ডিং আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে, আচ্ছা। আমাদের মনে করায় যে আমরা এই শরীরটার মধ্যে বাস করি, এই পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আছি। এটা একটা অ্যাঙ্কার বা নোঙরের মতো কাজ করে, যা অতিরিক্ত চিন্তা বা আবেগের স্রোতে ভেসে যাওয়া থেকে আটকায়। অর্থহীনতার বোধটা হয়তো পুরোপুরি চলে যায় না, কিন্তু নিজের শরীর আর পারিপার্শ্বিকের সাথে যুক্ত হতে পারলে সেই বোধটা সামলানো একটু সহজ হয়। ভালো লাগাগুলো হয়তো এখন আর আগের মতো টানছে না, তাই সেগুলোকে বিশ্রাম দিয়ে নতুন কিছুতে মন দেওয়া। ঠিক তাই। পুরনো যে কাজগুলো বা শখগুলো আগে আনন্দ দিত, সেগুলো এই সময় অর্থহীন লাগতেই পারে, কারণ সেগুলো হয়তো পুরনো আমিটার সাথে যুক্ত ছিল। হ্যাঁ, হতে পারে। জোর করে সেগুলোতে লেগে থাকার বদলে রাসেল বলছেন নতুন কিছু চেষ্টা করতে, যা এই মুহূর্তের সত্তার সাথে অনুরণিত হয়। সেটা খুব সাধারণ কিছু হতে পারে, কিন্তু নতুনত্ব একটা নতুন পার্সপেক্টিভ দিতে পারে। রাসেল আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দিয়েছেন, তাই না? যেমন সামগ্রিক দৃষ্টিভঙ্গি নেওয়া, ট্রমার ভূমিকাকে স্বীকার করা। হ্যাঁ, তিনি বলছেন এই সংকটকে শুধু আধ্যাত্মিক বা মানসিক দৃষ্টিকোণ থেকে দেখলে চলবে না। এর পেছনে কোনো পুরনো মানসিক আঘাত বা ট্রমা, শারীরিক বা জৈবিক কোনো কারণ, সামাজিক পরিস্থিতি, এই সব কিছুই ভূমিকা রাখতে পারে। মানে অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে। একদম। বিশেষ করে পুরনো ট্রমা এই সময়ে নতুন করে বেরিয়ে আসতে পারে, সেদিকে নজর দেওয়া খুব জরুরি। এছাড়া তিনি এনার্জেটিক বাউন্ডারি বা নিজের শক্তির একটা সীমানা তৈরি করার কথা বলছেন। সেটা কি এনার্জেটিক বাউন্ডারি? মানে হলো অন্যের নেতিবাচকতা বা বাইরের চাপ থেকে নিজেকে রক্ষা করার একটা সচেতন চেষ্টা, আর ধীরে ধীরে নিজের গতিতে আধ্যাত্মিকতা বা নিজের ভেতরের সংযোগের সাথে পুনরস্থাপিত হওয়া, তবে এবার হয়তো আরও স্থিরভাবে, প্রত্যাশা ছাড়া। আর তিনি বোধহয় বার্তাগুলোকে রূপকভাবে নেয়ারও কথা বলেছেন। হ্যাঁ, মানে এই সময়ে যে উপলব্ধি বা বার্তাগুলো আসছে সেগুলোকে খুব আক্ষরিক অর্থে না ধরে অনেকটা স্বপ্নের ব্যাখ্যার মতো করে রূপকভাবে গ্রহণ করা। ইন্টারেস্টিং। আর সবশেষে সমমনা একটা কমিউনিটি খুঁজে নেওয়া, যেখানে এই ধরনের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করা যায়, নিজেকে একা মনে হয় না। এটা খুব জরুরি। সাপোর্ট সিস্টেম, এই পুরো প্রক্রিয়া মানে ধৈর্য আর নিজের প্রতি সহানুভূতির গুরুত্বটা বারবার আসছে। মারিয়া আরভিং যেমন তার লেখায় জোর দিচ্ছেন শূন্যতার সাথে লড়াই করার বদলে তার মধ্যে বিশ্রাম নেওয়ার ওপর। হ্যাঁ, সারেন্ডার করা। তার মতে এই আত্মসমর্পণ বা বিশ্রামই গভীর রূপান্তরকে সম্ভব করে তোলে। রেডিটের আলোচনাগুলোতেও দেখেছি কৃতজ্ঞতা, সহানুভূতি, আত্মগ্রহণযোগ্যতার মতো বিষয়গুলো ঘুরে ফিরে এসেছে। আপনার নোটের ওই লাইনটাও মনে পড়ছে, বেঁচে থাকা মানে হলো হওয়া, এটা অনায়াস, জোর না করে অন্বেষণই হলো সত্তার অন্বেষণ। হ্যাঁ, এই জোর না করা, হতে দেওয়াটাই হয়তো মূল কথা। অভিজ্ঞতাটাকে নতুনভাবে দেখারও একটা সুযোগ থাকে এখানে। যেমন লিসা মিলারের গবেষণা দেখাচ্ছে নিয়মিত আধ্যাত্মিক অনুশীলন বা মননশীলতা মস্তিষ্কের সেই অংশগুলোকে শক্তিশালী করে যেগুলো হতাশা বা বিষণ্ণতার কারণে দুর্বল হয়ে পড়ে। ওহ, তার মানে ব্রেনের উপরও এর প্রভাব আছে। হ্যাঁ, অবশ্যই।
তার মানে এই অবস্থা থেকে উত্তরণের একটা মানে জৈবিক ভিত্তিও তৈরি হতে পারে। ইয়ুং যাকে বলেছেন সচেতন অপেক্ষা বা কনশিয়াস ওয়েটিং। সচেতন অপেক্ষা। হ্যাঁ, অর্থাৎ তাড়াহুড়ো না করে নতুন অর্থ বা নতুন প্রেরণা উঠে আসার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা। এই নতুন সোল মোটিভেশন বা আত্মার প্রেরণা যখন আসবে তার অনুভূতিটা অন্যরকম হবে। কেমন? সেটা হয়তো কোনো জোরালো লক্ষ্য নয়, বরং ভেতরের একটা শান্ত ডাক, একটা ফিসফিসানি, যার নিজের গভীর সত্তার সাথে অনেক বেশি সঙ্গতিপূর্ণ। আর আপনার নোট বারবার যে বিষয়টাতে ফিরে আসছে, নিজের প্রতি সৎ থাকা। পুরনো গল্প, আরোপিত পরিচিতি, সামাজিক চাপ, এ সব কিছুকে সততার সাথে প্রশ্ন করা। ঠিক। এই সততাই হয়তো সবচেয়ে বড় পাথেয় এই যাত্রায়। মানে শূন্যতার মুখোমুখি হয়ে বিভ্রান্তিকে স্বীকার করে নিয়েই হয়তো ভেতরের আসল সত্যটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করতে হয়। একদম। আসলে পুরো ব্যাপারটা হলো পুরনো মুখোশগুলো, আরোপিত ভূমিকাগুলো, সমাজের দেওয়া বা নিজের তৈরি করা গল্পের বোঝাগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে নিজের খাঁটি সত্তাটাকে খুঁজে পাওয়ার একটা যাত্রা। হুম। এই যাত্রাটা সরল রৈখিক নয়। এতে উত্থান পতন আছে, সময় লাগে, আর সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হল নিজের প্রতি গভীর সহানুভূতি আর ধৈর্য। তাহলে এতক্ষণের আলোচনা থেকে মূল কথাটা যদি আরেকবার মনে করার চেষ্টা করি, এই যে কঠিন পর্যায়গুলো আমরা আলোচনা করলাম, আত্মার অন্ধকার রাত, শূন্যতাবোধ, অনুপ্রেরণার অভাব, হ্যাঁ, এগুলোকে ব্যর্থতা বা অসুস্থতা হিসাবে না দেখে বরং একটা গভীর রূপান্তর প্রক্রিয়ার অপরিহার্য অংশ হিসাবে দেখা যেতে পারে। ঠিক। এর মধ্য দিয়ে হয়তো আমরা আমাদের ভ্রাম, পুরনো পরিচিতি আর অহংচালিত আকাঙ্ক্ষাগুলো থেকে মুক্ত হই। আপনার নোটের ওই কথাটা খুব শক্তিশালী লেগেছে। সন্দেহ হলো খাঁচা থেকে বেরোনোর একমাত্র দরজা। এই প্রশ্নগুলো, এই সন্দেহগুলোই হয়তো পুরনো নিশ্চিত বিশ্বাসগুলোর দেয়াল ভেঙে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যায়। আর এটার মনে রাখা খুব জরুরি যে এই সমন্বয় সাধন বা ইন্টিগ্রেশনের প্রক্রিয়ায় তাড়াহুড়োর কোনো জায়গা নেই। এটা রাতারাতি ঘটে না। নিজের প্রতি করুণা বা সহানুভূতি এই সময়ের সবচেয়ে বড় সম্পদ। হুম। এটা আসলে সেই পুরনো আরোপিত ভূমিকা আর গল্পের বাইরে গিয়ে নিজের আসল সত্তাটাকে আবিষ্কার করার এক দীর্ঘ কিন্তু শেষ পর্যন্ত হয়তো খুব মূল্যবান এক যাত্রা। আপনার নোট যেমন ভালোবাসাকে দেখছে অন্যভাবে, শুধু একটা পছন্দ হিসেবে নয়, হ্যাঁ। বরং আমি এবং তুমির বিভেদটা গলে যাওয়ার মধ্যে দিয়ে এটা সেই গভীর একাত্মতা বা সংযোগের দিকে ইঙ্গিত করে যা এই যাত্রার শেষে পাওয়ার সম্ভাবনা থাকে। সত্যি, সূত্রগুলো নানা দিক থেকে এই জটিল অভিজ্ঞতাকে বুঝতে অনেকখানি সাহায্য করল। আলোচনাটা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা আপনার নোটের গভীর ভাবনাগুলো থেকেই উঠে এসেছে। আচ্ছা। আচ্ছা, কি হবে যদি ভালোবাসা আসলে কোনো পছন্দ না হয়, বরং সেটা হয় আমি এবং তুমির সব বিভেদ গলে গিয়ে এক হয়ে যাওয়ার এক স্বাভাবিক অবস্থা? আর কি হবে যদি জীবনের পরম সত্যটা হয় একটাই, আমি জানি না, এবং সেই না জানাটাকে, সেই গভীর সন্দেহটাকেই আলিঙ্গন করে নেওয়াটা এই জীবন গল্পটাকে সবচেয়ে সততার সাথে বেঁচে থাকার একমাত্র উপায় হয়। প্রশ্নগুলো সত্যিই ভাবনার গভীরে নিয়ে যায়। আজকের মতো তাহলে এখানেই শেষ করা যাক।